আসসালামু আলাইকুম। এয়ার টিকিটিং কোর্সের 15 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা যদি আমাদের সিলেবাসটা একটু দেখে আসি, কালকে কালকে আমরা গত ক্লাসে আমরা আসলে পাসপোর্ট কত প্রকার ও কী কী এবং ভিসা কত প্রকার ও কী কী এই জিনিস নিয়ে আলোচনা করছিলাম। এই দুটো বিষয় অলরেডি শেষ হয়ে গেছে। তো সে অনুযায়ী আমাদের আজকের যে ক্লাস, আমাদের পরবর্তী অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আমাদের সিলেবাস অনুযায়ী আজকের আলোচনায় আসে এয়ারলাইন্সের ব্যাগেজ সিস্টেম এবং জার্নি কনসেপ্ট। তো আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এয়ারলাইন্সের ব্যাগেজ সিস্টেম কি, এটা কিভাবে কাজ করে, এবং জার্নি কনসেপ্ট কি বা ভ্রমণ কাঠামো আপনি কিভাবে তৈরি করবেন। এই দুটো বিষয়ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা ক্লাসে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি যে এয়ারলাইন্সের ব্যাগেজ সিস্টেম কি। এয়ারলাইন্সের ব্যাগেজ সিস্টেম হলো এমন একটি নিয়ম বা ব্যবস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে যাত্রীদের লাগেজ, ব্যাগ সামগ্রী গ্রহণ, সংরক্ষণ, পরিবহন এবং ডেলিভারি করা হয়। এটি বিমান ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ব্যাগেজ সিস্টেম, আপনার এয়ারলাইন্সের ব্যাগেজ সিস্টেম বলতে আমরা এমন সিস্টেমকে বুঝি যে যাত্রী তার ব্যাগ বিমানবন্দরে জমা দেওয়ার পর সেটি সঠিক ফ্লাইটে লোড করা এবং গন্তব্যে পৌঁছে দেওয়া, এবং আবার যাত্রী ওই গন্তব্যে পৌঁছে গিয়ে তারপর যাতে এই ব্যাগটা ফিরে পায়, এই প্রক্রিয়াকে সাধারণত আমরা ব্যাগেজ সিস্টেম প্রক্রিয়া বলি। ব্যাগেজের প্রকারভেদ। ব্যাগেজ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, যেটা আমরা জানি বিশেষ করে, সেটা হলো কেবিন ব্যাগেজ এবং চেকড ব্যাগেজ। এই দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হলো কেবিন ব্যাগেজ, হলো হ্যান্ড ক্যারি, আপনি হাতে যে ব্যাগটা নিয়ে যাবেন সেটা সম্ভবত 7 থেকে 10 কেজির ভিতরে হতে হবে, এটাই হলো কেবিন ব্যাগেজ। আরেকটা হলো চেকড ব্যাগেজ। চেকড ব্যাগেজ বিভিন্ন, এটা সাধারণত আপনার 20 থেকে 30 কেজি হয়ে থাকে একটি সিঙ্গেল ব্যাগ। তো বিভিন্ন আপনার ক্ষেত্রে, বিভিন্ন ফ্লাইটের ক্ষেত্রে, বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে বিশেষ এটা পরিবর্তন হতে পারে, কিন্তু সাধারণত 20 থেকে 30 কেজির মধ্যেই হয়ে থাকে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তারপর আছেন কেবিন ব্যাগেজ, হ্যান্ড ক্যারি। কেবিন ব্যাগেজ আপনি কীভাবে নেবেন? যাত্রী নিজের সাথে বিমানে নিতে পারে সাধারণত 7 থেকে 10 কেজি পর্যন্ত, যেমন ল্যাপটপ ব্যাগ বা ছোট হাত ব্যাগ, এগুলোকে সাধারণত কেবিন ব্যাগেজ বলা হয়, যেটা হাতে ক্যারি করা হয়। তারপর আসেন চেকড ব্যাগেজ। চেকড ব্যাগেজ কি? চেক ইন করার সময় কাউন্টারে জমা দিতে হয় যে ব্যাগটা আপনি অবশ্যই হাতে নিয়ে যাবেন, মানে হাতে নিয়ে বিমানে উঠবেন না, যে ব্যাগটা আপনি লোডিংয়ে দিবেন সেটাকেই বলা হয় কেবিন ব্যাগেজ। এটা কি করে? চেক ইন করা হয়। প্রথমে এই ব্যাগটাকে কাউন্টারে চেক ইন করে জমা দিতে হয়, তারপর বিমান কার্গো এটাকে হোল্ডে রাখে, তারপর এটাকে ওজন করে, চেক করে, তারপর এটাকে আপনার লোডিংয়ে দিয়ে দেয়। তো এই ব্যাগটা সাধারণত 20 থেকে 30 কেজি, বিভিন্ন এয়ারলাইন্স ভেদে এটা ভিন্ন হতে পারে। ব্যাগেজ কনসেপ্ট। ব্যাগেজ কনসেপ্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো পিস কনসেপ্টে, আর একটা হলো ওয়েট কনসেপ্টে। এই দুই ধরনের ব্যাগেজ কনসেপ্ট এয়ারলাইন্সে আমরা দেখতে পাই। তো ওয়েট কনসেপ্ট জিনিসটা কি? ওয়েট কনসেপ্ট হলো ওজন হিসেব করা, যে আপনি কত কেজি ওজন নিতে পারবেন। যেমন ধরেন 30 কেজি পর্যন্ত আপনি নিতে পারবেন, এটাই হলো ওয়েট কনসেপ্ট। এটাকে আপনার মিডল ইস্ট এবং এশিয়াতে বেশি ব্যবহৃত হয়, এবং এই যে 30 কেজি, এটাকে সাধারণত আমরা ফ্লাইটে কে আকারে দেখব। আমি এখানে 30K লিখে দিই, তাহলে, কারণ আমরা যখন টিকিটটা আপনি বুকিং করবেন তখনই আমরা এইভাবেই দেখতে পাবো ওই টিকিটে, বা ওই যখন পিএনআর ক্রিয়েট করব তখন এভাবে থাকবে যে 30K। 30K দ্বারা আপনাকে বুঝতে হবে যে 30 কেজি, বা 20K থাকতে পারে, তার মানে আপনাকে কিন্তু বুঝতে হবে যে 20 কেজি বা 23K লিখে দিলাম, 23K। তখন আপনাকে বুঝতে হবে 20 কেজি বা 30 কেজি, মানে 30 কেজি বা 23 কেজি, এভাবে থাকবে যখন আপনি পিএনআর ক্রিয়েট করবেন সেখানে। তারপর এগুলো মিডল ইস্ট এবং এশিয়াতে কি সাধারণত এই 23 থেকে 30 কেজির এই আপনার ব্যাগেজটা বা ওয়েট কনসেপ্টটা বেশি ব্যবহৃত হয়। এখন আসেন পিসেস কনসেপ্ট। পিসেস কনসেপ্ট কি? কয়টি ব্যাগ নেওয়া যাবে তা নির্ধারণ করা হয়। যেমন আপনি যদি 2টি ব্যাগ নেন তাহলে আপনি 23 কেজি ওজনে 2টি ব্যাগ নিতে পারবেন। আপনি 46 কেজি যদি আপনি নিতে চান, আপনাকে 2টি ব্যাগ ব্যবহার করতে হবে, এবং ইউএসএ এবং কানাডা রুটে এবং মিডল ইস্টেও আসলে এটা বেশি ব্যবহৃত হয়।
তারপর আছে ব্যাগেজ ট্র্যাকিং সিস্টেম। ব্যাগেজ ট্র্যাকিং সিস্টেমটা আসলে কি? যখন একটা ব্যাগ আপনি চেক ইন করবেন, চেক ইন করার পর ব্যাগে আপনার ব্যাগেজে একটা ট্যাগ লাগানো হয়। এই ট্যাগে কি থাকে? ট্যাগে ফ্লাইট নাম্বার থাকে, তারপর ডেস্টিনেশন থাকে, আপনি কোন এয়ারপোর্টে গিয়ে নামবেন, এই ডেস্টিনেশনের এয়ারপোর্টের একটা কোড থাকে, তারপর প্যাসেঞ্জারের নাম থাকে। এই ট্যাগের মাধ্যমে ব্যাগটা সাধারণত ট্র্যাক করা হয়। ব্যাগেজ হ্যান্ডেলিং প্রসেস, ব্যাগেজের পুরো হ্যান্ডেলিং ফ্লোটা কেমন হয় সেটা যদি আমরা দেখে আসি। প্রথমেই ব্যাগটা চেক ইন করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, আপনি যখন ঢুকলেন তখন ব্যাগটা কাউন্টারে চেক ইন করলো। চেক ইন করার পর এই ব্যাগে একটা ট্যাগ লাগানো হলো, এটাকে বারকোড থাকে, অনেক সময় রেফারেন্স আইডি থাকে, যে বিভিন্ন এয়ারলাইন্সের বা বিভিন্ন এয়ারপোর্টের বিভিন্ন সিস্টেম, তো সেই অনুযায়ী কিছু এয়ারপোর্ট বারকোড ব্যবহার করে, কিছু এয়ারপোর্ট রেফারেন্স আইডি ব্যবহার করে। তারপর কি করে? এটা মেইন কনভেয়র বেল্টে দিয়ে দেয়। এই মেইন কনভেয়র বেল্টে যখন এটাকে পাঠানো হয়, তারপর এই মেইন কনভেয়র বেল্ট কি করে? এটাকে আরেকবার স্ক্যান করে। স্ক্যান করার পর এই যে বারকোড সে লাগানোর পর সে এই স্ক্যান করলো, স্ক্যান করে সে কী করলো? ডাটা রিড করলো, যে সে রিড করার পর এটা শর্টিং সিস্টেম, এই শর্টিং সিস্টেমের সিদ্ধান্ত, এটা পুরোটাই একটা কম্পিউটারাইজড সিস্টেম। তো এই শর্টিং সিস্টেম কী করে? প্রথমে এখান থেকে স্ক্যান করে, স্ক্যান করার পর সে ডাটা রিড করে, ডাটা রিড করার পর সে একটা সিদ্ধান্ত নেয়। কী সিদ্ধান্ত নেয়? সে এখানে তিনটা থাকে, একটা আপনার পুশার থাকে, ট্রলি থাকে, এই জিনিসগুলো অটোমেটিক সে ধাক্কা দেয়। সে আপনার সিদ্ধান্ত নিল, ব্যাগটা আসলো, সে তারপর একটা পুশ করলো, পুশ করার পর একটা ট্রলিতে বা ট্রেতে এটাকে আপনার ধাক্কা দিয়ে রেখে দিল। তার মানে সে সিদ্ধান্ত নিল, এই ডাটাগুলো রিড করে সে সিদ্ধান্ত নিল যে এই পরবর্তী প্রসেসে সে কোন আপনার ফ্লাইট বেল্টে ঢুকবে। তারপর সে এটাকে ওই সিদ্ধান্ত অনুযায়ী সে ফ্লাইট বেল্টে, একটা স্পেসিফিক ফ্লাইট বেল্টে এটাকে সে ধাক্কা দিয়ে বা পুশ করে দিয়ে দেয়। এই ফ্লাইট বেল্টে দিয়ে দেওয়ার পর সেখান থেকে যে এয়ারপোর্টের লোডিং কর্তৃপক্ষ আছে, যারা লোড করে থাকেন, শ্রমিকরা আছেন, তারা কি করেন? এটা ওই নির্দিষ্ট এয়ারপোর্টে বা নির্দিষ্ট এয়ারক্রাফটে তারা লোড করে দেন। স্টেপ বাই স্টেপ যদি আমরা ব্যাখ্যা করি, চেক ইন জিনিসটা কি? যাত্রী ব্যাগ জমা দেয়। ধরেন হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ব্যাগটা আপনি জমা দিলেন, জমা দেওয়ার পর এই ব্যাগটাকে কী করবে? বারকোড লাগানো হবে, তারপর ফ্লাইট নাম্বার বসানো হবে, বারকোডে কী থাকবে? ডেস্টিনেশন থাকবে, কোন এয়ারপোর্টে গিয়ে নামবেন, তারপর প্যাসেঞ্জারের একটা তথ্য থাকবে, সেটা নাম হতে পারে, ফোন নাম্বার হতে পারে। তারপর কনভেয়র বেল্টে ট্রান্সপোর্ট করে, এটা কি করে? ব্যাগ স্বয়ংক্রিয়ভাবে কনভেয়র বেল্ট দিয়ে ভিতরে চলে যায়। ভিতরে চলে যাওয়ার পর এটাকে স্ক্যান করে, বারকোড স্ক্যান করে, বারকোড স্ক্যান করার পর ব্যাগ কোথায় যাবে সেটা আইডেন্টিফাই করে। ও নিজে আইডেন্টিফাই করে, আইডেন্টিফাই করার পরে ও শর্ট ডিসিশন নেয়, খুবই কম্পিউটারাইজড পদ্ধতিতে আপনার শর্টলি সে ডিসিশন নেয়। কী নিয়ে নেয়? সে কোন ফ্লাইটে এই এই ব্যাগটা যাবে, এবং কত নম্বর গেট দিয়ে ওই ফ্লাইটটা ছাড়বে, এবং কোন এরিয়া দিয়ে এই ব্যাগটা লোডিং হবে, এটাকে বলে শর্ট ডিসিশন। তারপর কি করে? শর্ট মেকানিজম কি করে? এটাকে অটোমেটিকলি এই যে ডাইভার্টার কি করে? ব্যাগকে অন্য লাইনে ঘুরিয়ে দেয়, যে আপনার যে লাইনে ব্যাগটা যাবে। তারপর কী করে? পুশ করে পাশে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার পর কী করে? এটাকে ট্রে কাত হয়ে যায়, কাত হয়ে যাওয়ার পরে ব্যাগটা ওই জায়গা মতো নামিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়ার পর কী করে? এটাকে ফাইনাল বেল্টে উঠানো হয়। সেখান থেকে সেই বেল্টে ব্যাগগুলো জমা হয়, জমা হওয়ার পর এয়ারক্রাফট কর্তৃপক্ষ এটাকে আপনার লোডিং করে, শেষে গ্রাউন্ড স্টাফ ব্যাগগুলো প্লেনে লোড করে দেয়। রিয়েল এক্সাম্পল যদি দেই, আপনার একটা এয়ারপোর্ট দিয়ে আপনি ঢুকলেন, তারপর ব্যাগটা দিলেন, ব্যাগটা দেওয়ার পর তারা ট্যাগ লাগালো, তারপর আপনার ঢাকা টু ফ্লাইটের বিমানে ব্যাগটা তুলে দিল, তারপর কনভেয়ার অটোমেটিকলি এই ফ্লাইটের যে বেল্ট আছে সেই বেল্টেই সে ব্যাগটা কী করবে? পাঠাবে। এখন আছেন রেস্ট্রিকশন অ্যান্ড প্রোহিবিটেড আইটেমস। কী কী জিনিস আপনি নিতে পারবেন না, কী কী জিনিসে নিষিদ্ধ আছে। যেমন বিস্ফোরক দ্রব্য আপনি নিতে পারবেন না, দাহ্য পদার্থ জাতীয় কোনো কিছু নিতে পারবেন না, কিন্তু সীমিত আকারে আপনি কিছু লিকুইড জাতীয় জিনিস আপনি নিতে পারবেন। সেটা বিভিন্ন এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। সেটা কেবিন ব্যাগেজ আপনাকে অবশ্যই নিতে হবে, এবং 100 ml এর বেশি নয়। এবং পাওয়ার ব্যাংক আপনি নিতে পারেন, সেটাকে আপনার হ্যান্ড ক্যারি ব্যাগে নিতে হবে, অথবা আপনি হাতে বহন করবেন। নিয়ম হলো হাতে বহন করা যদি আপনি পাওয়ার ব্যাংক নেন। তারপর অনেক সময় অনেকে ব্যাগের ভিতর রেখে দেয়, চেক করলে সেটা খুলে দেখা, এতে সমস্যা নাই। এক্সেস ব্যাগেজ, আপনি যদি অতিরিক্ত নির্ধারিত ব্যাগের থেকেও যদি অতিরিক্ত ব্যাগ নিতে চান, যেমন আপনি একটা বিমানের টিকিট কাটলেন, সেখানে আছে আপনার 46 কেজি ওজনের 23 কেজি করে 2টা ব্যাগ আপনি নিতে পারবেন, কিন্তু আপনি চাইতেছেন না, আপনার আরও 23 কেজি দরকার, আরও একটি ব্যাগ আপনি বেশি নিতে চান, তখন কি করতে হবে? তখন সেটাকে আসলে এক্সেস ব্যাগেজ বলে। এই এক্সেস ব্যাগেজের জন্য আপনাকে একটা চার্জ দিতে হবে। সেই চার্জ,
এটা আবার ওই যে যখন টিকিট কাটবে সেখানে টিকিট কর্তৃপক্ষ এয়ারলাইন্স বা এজেন্ট সে কী করবে, একটা কোডের মাধ্যমে এই এক্সট্রা ব্যাগটাকে আপনার টিকিটের সাথে অ্যাড করে দিবে। স্পেশাল ব্যাগেজ, শর্ট ইকুইপমেন্ট, কিছু জিনিস আছে যেগুলো স্পেশাল ব্যাগে নিতে হয়, সেটার জন্য আপনাকে আলাদা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। যেমন গল্ফ, ক্রিকেট ব্যাট, স্পোর্টস ইকুইপমেন্ট আপনি যদি নিতে চান, ক্রিকেট ব্যাট, গল্ফ, এগুলোর জন্য আপনাকে আলাদা পেমেন্ট দিতে হবে এবং প্লাস আলাদাভাবে এটাকে আপনার এন্ট্রি করতে হবে। তারপর আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আপনি যদি বড় রকমের কোনো ঢোল নিতে চান, যদি কোনো গিটার নিতে চান, এই জন্য আপনাকে আলাদা করে ওই হুইল চেয়ারের মতো, যেটাকে এসএসআর, স্পেশাল সার্ভিস রিকোয়েস্ট, আগের ক্লাসে আমি বলছিলাম, সেই ক্লাসের ভিডিওটা আপনারা দেখে নেবেন যে হুইল চেয়ার কীভাবে অ্যাড করে। তার ভিতরেই এই স্পোর্টস ইকুইপমেন্ট কীভাবে নেবেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কীভাবে নেবেন, এইভাবে আপনি কমান্ড ব্যবহার করে সেই একই সিস্টেম হুইল চেয়ারের মতোই, শুধুমাত্র কমান্ডটা আলাদা। তারপর আসি সংক্ষেপে যদি আমরা বলি, এয়ারলাইন্স ব্যাগেজের সিস্টেম হলো যাত্রীর লাগেজ সঠিকভাবে পরিচালনা, নিরাপত্তা নিশ্চিত করে এবং গন্তব্যে পৌঁছে দেয়। আমি আসলে একটু দ্রুত বলতেছি সম্ভবত, কারণ আমাদের আসলে ভিডিও যাতে বড় না হয় এবং খুব সহজেই আমরা এই ক্লাসগুলো শেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসে যেতে চাই। ব্যাগেজ কোড খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম যে আপনার ওয়েট কনসেপ্ট, পিসেস কনসেপ্ট, ওয়েট কনসেপ্টগুলো এভাবে দেখাবে এবং পিসেস কনসেপ্টগুলো আপনি এভাবে দেখবেন। আর যদি কোনো ফ্রি ব্যাগ না থাকে তখন সেখানে NIL নীল লেখা থাকবে। এক্সেস ব্যাগেজের জন্য সেটা আমি ইতিমধ্যে উপরে বলে আসছি, এক্সেস ব্যাগেজের জন্য এইভাবে এক্স ব্যাগেজ, যদি যাত্রী বেশি ব্যাগ নিতে চায় এই ধরনের কোড ব্যবহার করে তারপর সেখানে আপনার কমান্ড লিখতে হবে। এয়ার টিকিটিং কোর্সের জার্নি কনসেপ্ট, আমরা সেই জার্নি কনসেপ্ট আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত যাত্রী ভ্রমণের যে রুট, ভাড়া নির্ধারণ, টিকিট ইস্যু করার ভিত্তিতে খুবই গুরুত্বপূর্ণ। তো জার্নি কনসেপ্ট বলতে একজন যাত্রী কোথা থেকে সে যাত্রা শুরু করবে, কোথায় যাচ্ছে, মাঝখানে কোথায় সে থামবে কিনা, মাঝখানে 2-3 দিন সে স্টে করবে কিনা, এই পুরো ভ্রমণের গঠনকেই আসলে সাধারণত জার্নি কনসেপ্ট বলা হয়। এটি টিকিটিং সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ, ভাড়া হিসাব, রুট নির্ধারণ এবং নিয়মের প্রয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জার্নি কনসেপ্ট এর মূল উপাদান হলো কী আমরা দেখে আসি। প্রথমত হলো অরিজিন, যেখানে কোন জায়গা থেকে আসলে সে যাত্রা শুরু করবে। তারপর হলো ধরেন আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করলো, তারপর হলো ডেস্টিনেশন, সে কোন জায়গায় পৌঁছাবে, তার চূড়ান্ত জায়গা কোন জায়গায়, যেমন সে লন্ডন যাবে, লন্ডন LHR, লন্ডন হিথ্রো এয়ারপোর্টে সে যাবে। তারপর তার রুট কী রকম হবে। এখন আপনি যদি ঢাকা থেকে দুবাই হয়ে তারপর সে লন্ডন যাবে, তাহলে এখানে দুবাই সে কিন্তু এক্সট্রা একটা মানে স্টে করবে, সেখানে তার একটা ট্রানজিট হবে। তো সেখানে সে কত ঘন্টা অপেক্ষা করবে, এই যে রুটটা, এটা একটা জার্নি কনসেপ্টের আওতায় আসে। এখন সেগমেন্ট, ফ্লাইটের অংশ। সেগমেন্ট কি? সেগমেন্ট হলো আপনি মনে করেন ঢাকা থেকে দুবাই যাবেন, এটা হলো একটা সেগমেন্ট। আর যখন আপনি আবার ওই দুবাই থেকেই ঠিক লাহোর, মানে দুবাই থেকেই যদি আপনি আবার লন্ডনে যান, তাহলে এটা হলো কি আপনার দ্বিতীয় সেগমেন্ট। এটাকেই বলে আসলে এভিয়েশনের ভাষায় সেগমেন্ট। আর তারপর আছে স্টপওভার। স্টপওভার কি? 24 ঘন্টার বেশি সময় যদি আপনি কোনো জায়গায় স্টে করেন, কোনো একটা বিমানবন্দরে স্টে করেন, তখন এটাকে স্টপওভার বলে। ধরেন আপনি এই যে দুবাই এয়ারপোর্টে আপনি 24 ঘন্টার বেশি যদি থাকেন, তখন সেটা আর ট্রানজিট থাকবে না, সেটা হয়ে যাবে কি স্টপওভার। এটাই বলতেছে যে 24 ঘন্টার বেশি সময় যদি থাকেন সেটাকে বলা হয় স্টপওভার। ধরেন দুবাইতে আপনি 2 দিন থাকলেন, এটা দুবাই হয়ে যাবে আপনার জন্য স্টপওভার। ট্রানজিট কী করে? 24 ঘন্টার কম সময়। আপনি 24 ঘন্টার বেশি সময় থাকলে স্টপওভার, এবং 24 ঘন্টার কম সময় থাকলে সেটাকে আমরা ট্রানজিট হিসাবে ধরে নেব। দুবাইতে যদি 5 ঘন্টা অপেক্ষা করেন, সেটা আপনার জন্য হবে ট্রানজিট। এখন আসেন ওপেন জো। কি? ওপেন জো হলো যাত্রা শুরু বা শেষ পয়েন্ট ভিন্ন হলে। ধরেন আপনি ঢাকা থেকে লন্ডন যাবেন, কিন্তু ঢাকা থেকে আপনি যাওয়ার সময় ঠিকই ঢাকা থেকে আপনি লন্ডন গেলেন, কিন্তু যাত্রী আপনার কাছে ডিমান্ড করলো যে আমি ফিরে আসার সময় আর লন্ডন থেকেই আমি ফিরে আসবো না, আমি ফিরে আসবো কোন জায়গা থেকে, আমি প্যারিস থেকে ঢাকা আসবো, এরকমের একটা টিকিট আমাকে দাও, যে যাওয়ার সময় হবে ঢাকা টু লন্ডন এবং রিটার্ন টিকিট হবে প্যারিস টু ঢাকা। এটাকেই বলে ওপেন জো। লন্ডন প্যারিস অংশটা নিজে করতে হয়, এটাকে ওপেন জো বলে। রাউন্ড ট্রিপ, রিটার্ন জার্নি কি? আপনার মনে করেন যাওয়া আসা একই রুটে, আপনি ঢাকা থেকে লন্ডন যাবেন এবং লন্ডন থেকে আবারই ঢাকা আসবেন, এটাকে বলে রাউন্ড ট্রিপ। আর ওয়ানওয়ে ট্রিপ, একই ওয়ানওয়ে, মানে আপনি শুধু যাবেন, ঢাকা থেকে লন্ডনে যাবেন, এটা হলো ওয়ানওয়ে ট্রিপ। সাইকেল ট্রিপ কি?
সাইকেল ট্রিপ হলো একাধিক শহর ঘুরে ঘুরে আপনি যখন আসবেন তখন সেটাকে সাইকেল ট্রিপ বলে, যেমন ঢাকা, দুবাই, লন্ডন, ঢাকা। তার মানে আপনি দুবাইও হয়তো 2 দিন 3 দিন থাকতে পারেন, লন্ডনেও হয়তো আরও 5 দিন সময় কাটাতে পারেন। এই জন্য এটাকে বলা হয় আপনার রাউন্ড ট্রিপ, মানে সাইকেল ট্রিপ। ঢাকা, দুবাই, লন্ডন, ঢাকা। গ্লোবাল ডিরেকশন কি ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে এটা ওই যেটা আমি আগে আপনারা টিসিএ যে ক্লাস আসছিলাম সেখানে সেটার মতোই আর কি বলা যায়। গ্লোবাল ডিরেকশনের ক্ষেত্রে এটা কিছু ডিরেকশন ব্যবহার করে, যেমন এটি আটলান্টিক, পিএ প্যাসিফিক এবং ইএ ইস্টার্ন ইস্টার্ন হেমিস্ফয়ার। এটার ক্ষেত্রেই আসলে ওই যে টিসিএর মতোই তারা এক টিসিএ থেকে অন্য টিসিএ আপনি যখন যাবেন তখন আপনার ভাড়ার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা দেখা যায়, ডিফারেন্ট দেখা যায়, বড় রকম একটা ডিস্টেন্স দেখা যায়। এটাকেই সে বোঝানো হয়েছে এখানে। জার্নি কনসেপ্ট ছাড়া সঠিক ভাড়া নির্ধারণ করা সম্ভব নয়। রুট অনুযায়ী ভাড়া পরিবর্তন হয়। স্টপ ওভার হলে অতিরিক্ত চার্জ লাগে, ট্রানজিট হলে কম চার্জ লাগে বা খরচ কম হয়। ডিফারেন্ট টিসিএ হলে ভাড়া বেশি কম হয়। ওপেন জো বা সাইকেল ট্রিপ হলে আলাদা নিয়ম লাগে। সংক্ষেপে জার্নি কনসেপ্ট হলে এয়ার টিকিটিংয়ের ম্যাপ বা যাত্রীর ম্যাপ, যাত্রী কোন কোন রুটে যাওয়া আসা করবে এই ম্যাপটাকে সাধারণত আপনার জার্নি কনসেপ্ট বলে, এবং যাত্রার ফল প্লাস নিয়ম ভাড়া এই পুরোটাই জার্নি কনসেপ্টের আওতায় পড়ে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার অতিরিক্ত কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। এবং এক ভাই একটা কমেন্ট করেছিলেন যে আসলে আপনি বলতেছিলেন যে ক্লাসের পিডিএফ পাওয়া যাবে কিনা। ভাই সমস্ত, শুধুমাত্র একটি ক্লাসের না, সমস্ত ক্লাস আমার যখন শেষ হবে তখন আমি এটাকে একেবারে আরও সাজিয়ে আরও যদি কিছু তথ্য অ্যাড করা লাগে সেটাকে অ্যাড করে তারপর আমি আপনাকে বই আকারে একেবারে পিডিএফ দিয়ে দেবো অনলাইনে গুগল ড্রাইভে, সেখান থেকে আপনারা যে কেউ চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।